ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট ফান্ডার্স। আজকের আমরা সিসিএ 1965 যে রুলটা আছে সেটার ওপর কিছু এমসিকিউ করব। লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ফুল ফর্ম অফ সিসিএ রুল। খুব ইম্পর্ট্যান্ট এইটা, একটুখানি বেশি ইম্পর্ট্যান্ট কারণ এর নামটা বেশ বড়, সিসিএ। তো এইখানে আমাদের উত্তর হচ্ছে সেন্ট্রাল সিভিল সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল। সেন্ট্রাল সিভিল সার্ভিস ক্লাসিফিকেশন কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল, অপশান বি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রুলটার উপর কি হয়, এই রুলটার মাধ্যমে অ্যাকচুয়ালি বিভিন্ন পেনাল্টি যখনই কথাটা উঠছে তখনই সেটা কন্ট্রোলের ব্যাপার চলে আসছে, কন্ট্রোল, ঠিক আছে। এবং পেনাল্টি যেখানে হবে সেখানে কিছু পেনাল্টি ওপর অ্যাপিলও হবে, তার জন্য অ্যাপিলও আসছে। আর ক্লাসিফিকেশান এখানে এই রুলটাতে বিশেষ করে যেটা ABCD চারটে গ্রুপ, এখন তো তিনটে হয়ে গেছে ABC, তো সেই ক্লাসিফিকেশান নিয়েও আলোচনা করা হয়েছে। ফলে সেন্ট্রাল সিভিল সার্ভিস ক্লাসিফিকেশান কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল, এইটা হচ্ছে রুলটার নাম। সেকেন্ড কোশ্চেন ইজ CCA rules were established in the years. যে কোনো রুল আমরা যখনই আলোচনা করি সেটার এস্টাবলিশমেন্ট ইয়ার ধরেই আমরা সাধারণত সেটা আলোচনা করি। তো এক্ষেত্রে আমরা জানি যে CCA 1965, এটা আমরা বলে থাকি। ফলে কারেক্ট অ্যান্সার ইজ 1965, ঠিক আছে। এইবারে 1965-এ তো CCA রুলস হলো, কিন্তু বাকিগুলো একটু জেনে রাখা। 1972, হোয়াট ইজ 1972? 1972 একটা ভালো খুব ইম্পর্ট্যান্ট রুল আমরা জানি যে হয়েছিল, সেটা হচ্ছে সেন্ট্রাল সিভিল সার্ভিসের লিভ রুলটা। দ্যাট ওয়াজ ইন 1972। 1961-এ তেমন কিছু হয়নি। হাউএভার 1963-তে অ্যাগেন সেটাতে আমাদের খুব একটা লাগবে না, কিন্তু তাও জেনে রাখা ভালো। দ্যাট ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অ্যাক্ট was established on 1963. যাই হোক, CCA রুলসটা 1965-এ। এবার চলে আসছি থার্ড প্রশ্ন। রুল 1 অফ CCA ডিলস উইথ, চারটে অপশান: ইন্টারপ্রিটেশন, ক্লাসিফিকেশন অফ পোস্ট, সাসপেনশন, শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। যে কোনো রুল প্রথমে যেটা বলে সেটা হচ্ছে যে এই রুলগুলোতে যে কথাগুলো মেনশন করছে আর রুলটা কবে তৈরি হয়েছে সেই সম্বন্ধে কথা বলে। তার মানে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট কবে থেকে এটা এফেক্ট হয়েছে, দ্যাট ইজ 1965, সেইটা বলছে। আর এই রুলের যে স্পেসিফিক কিছু টার্মস আছে সেই সম্বন্ধে আলোচনা করছে। তাহলে এটা হচ্ছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার ফর 3, দ্যাট ইজ D। 4 নম্বর প্রশ্ন। রুল 2 অফ CCA পারটেন্স টু, রুল 2 কি বলছে? কনস্টিটিউশন অফ সার্ভিসেস, ক্লাসিফিকেশন অফ পোস্ট, ইন্টারপ্রিটেশন, সাসপেনশন। তাহলে এখানে এই চারটের মধ্যে কারেক্ট অ্যান্সার ইজ ইন্টারপ্রিটেশন। রুল 2টা কিন্তু ইন্টারপ্রিট করছে, ঠিক আছে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন বলছে CCA রুলস অ্যাপ্লাই টু। কোথায় CCA রুল অ্যাপ্লাই হয়? চারটে অপশান: অল এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা চাকরি করে সবাই; মেম্বার্স অফ অল ইন্ডিয়া সার্ভিস কি? অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে IAS-রা, IAS, IPS, IRS, এগুলো হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। তো মেম্বার, সেখানে যারা চাকরি করছে তারা; পার্সনস ইন ক্যাজুয়াল অর ডেলি রেটেড এমপ্লয়মেন্ট, তো এটার মধ্যে যারা কন্ট্রাকচুয়াল কন্টিনজেন্ট স্টাফ আছে, যারা ক্যাজুয়াল লেবার্স আছে, যারা ডেলি ওয়েজেস বেসিসে কাজ করে, তাদের কথা বলা হচ্ছে। আর D, গভর্নমেন্ট সার্ভেন্টস নট কভার্ড বাই স্পেসিফিক এক্সেপশনস। যেসব গভর্নমেন্ট সার্ভেন্টের ক্ষেত্রে স্পেসিফিক এক্সেপশন লাগু নেই
এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই। তো আমাদের উত্তর হচ্ছে 4 নম্বরটা, পয়েন্ট ডি। ঠিক আছে, পয়েন্ট ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিসিএ রুলসটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই? গভর্নমেন্ট সার্ভেন্টস নট কভার্ড বাই স্পেসিফিক এক্সেপশন। স্পেসিফিক এক্সেপশন যাদের আছে তাদের কথা হচ্ছে না, বাকি সব গভর্নমেন্ট সার্ভেন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। Number 6, which of the following is not excluded under Rule 3 application? Rule 3 এর বাইরে কোনটা নেই, এইগুলো একটুখানি ভালো করে দেখতে হবে। which is excluded নাকি which is not excluded, এইগুলো অনেক সময় নট আছে না নেই এইটা অনেক সময় ওভারলুক হয়ে যায়, তো সেটা একটু দেখতে হবে। তো here the correct answer is ক্লারিক্যাল স্টাফ অফ সেন্ট্রাল সেক্রেটারিয়েট। ঠিক আছে, এটা রুল 3তে এক্সক্লুড করা কিন্তু নেই। ঠিক আছে, বাকিগুলো কিন্তু এক্সক্লুড করা আছে। অল ইন্ডিয়া সার্ভিস এক্ষেত্রে খাটছে না। পার্সনস এঙ্গেজড ইন কন্ট্রাক্ট আগের কোশ্চেনেই দেখা গেছে যে সেটাও খাটছে না, তাদের ওপরেও আর কি এই রুলটা লাগু নয়। আর গভর্নমেন্ট সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট তাদের ওপরেও কিন্তু এই রুল লাগু নয়। এটা শুধু লাগু কাদের ওপর? ক্লারিক্যাল স্টাফ অফ সেন্ট্রাল সেক্রেটারিয়েট, তাদের ওপর কিন্তু এটা লাগু। ঠিক আছে, তাছাড়াও অনেকের ওপর লাগু, কিন্তু এই 4টে অপশানের মধ্যে এই চতুর্থটার ওপর লাগু। ঠিক আছে, রুল 4 ডিসকাসেস, রুল 4টা কি নিয়ে ডিসকাস করছে? ক্লাসিফিকেশন অফ সার্ভিস, ক্লাসিফিকেশন অফ পোস্ট, পেনাল্টি, অ্যাপয়েন্টিং অথরিটি। তাহলে এই 4টের মধ্যে দ্য কারেক্ট অ্যান্সার ইজ ক্লাসিফিকেশন অফ services. Classification of services, point A is correct answer for question number 7, that is rule 4 discusses, কি ডিসকাস করছে রুল 4? ক্লাসিফিকেশন অফ সার্ভিস। কটা সার্ভিস, ক রকমের সার্ভিস আছে আপনাদের আগে ছিল, যেটা ABCD, পরবর্তীকালে ডিটা মার্জ হয়ে সি হয়ে যায়, তো সেইগুলো নিয়ে ডিসকাস করছে রুল 4। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন কি বলছে? যে সার্ভিসেস আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর ক্লাসিফাইড আন্ডার হাউ মেনি ক্যাটাগরিজ অ্যাজ পার রুল 4। এইবারই বলছে যে রুল 4 কটা ক্যাটাগরি নিয়ে ডিসকাস করছে। এক্ষেত্রে আনসার কিন্তু আগে যেটা হতো সেটা হচ্ছে 4, হাউ এভার এখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে 3। কেন 3 হবে? কারণ হচ্ছে যে যেটা আমি বললাম যে গ্রুপ ডিটা গ্রুপ সির সঙ্গে মার্জ হয়ে গেছে। গ্রুপ ডিতে অনেক পোস্ট ছিল, পিওন ছিল, ডাফট্রি ছিল, আরও অনেক পোস্ট ছিল, সেগুলো সব এখন MTS বলে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, সেই MTS-এ সব মার্জ করে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ উইদিন গ্রুপ সি। আচ্ছা, এই যে এই অর্ডারটা, এর সংক্রান্ত একটা অর্ডার আছে খুব ইম্পর্ট্যান্ট, 4/6/2022, 4 জুন 2022-এ ডিওপিটির যে অর্ডারটা বেরোয়, আমি ওএম নাম্বারটা বলে দিচ্ছি। ওএম নাম্বার হচ্ছে 25/13/2022 -CS.11 বা ক্যাপিটাল II ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল B। তো দিস ইজ দ্য ওএম নাম্বার। ডেট হচ্ছে ডিওপিটির এই ওএম নাম্বারটা ডেট হচ্ছে 4 জুন 2022। সেখানেই বলা হয়েছে যে এই মার্জারটার ব্যাপারে। ঠিক আছে, সো প্লিজ গো থ্রু দ্যাট ওএম, খুব সিম্পল আছে ওটা। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য পোস্ট ক্লাসিফিকেশন ইন রুল 6 ইনক্লুডস। ঠিক আছে, পোস্ট ক্লাসিফিকেশন রুল 6 ইনক্লুডস হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। ঠিক আছে, তো টেকনিক্যাল আর নন টেকনিক্যাল এই দুটো ভাগে কিন্তু রুল 6কে ভাগ করা হয়েছে। রুল 6-এর যে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যালে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ সি। নাম্বার 10, জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস আর ডেসক্রাইবড আন্ডার হুইচ রুল? তাহলে জেনারেল সেন্ট্রাল সার্ভিসেস কোন রুলে বলা হয়েছে, কোন রুলে তার ডেসক্রিপশন দেওয়া হয়েছে? দ্যাট ইজ রুল 7।
That is Rule 7. Question number 11 is appointing authority is discussed in. Appointing authority के ব্যাপারে CCA রুলে কোথায় কোন পার্টে ডিসকাস করা হয়েছে? পার্ট 2, 3, 4, 5 কোন পার্টে ডিসকাস করা হয়েছে? দ্য রাইট অ্যান্সার ইজ বি, ইট ইজ পার্ট 3। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে এটা একটু জানতে হবে যে অ্যাপয়েন্টিং অথরিটি, ডিসিপ্লিনারি অথরিটি, অ্যাপেলেট অথরিটি, এদের মধ্যে ডিফারেন্সটা কী? এটার সম্বন্ধে আমি পরে ভিডিও বানাবো, কিন্তু ছোট করে বলে রাখি, অ্যাপয়েন্টিং অথরিটি নাম শুনে বোঝা যাচ্ছে যে অথরিটি আপনাকে অ্যাপয়েন্ট করতে পারে কোনো একটা পোস্টে, সেই হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। জেনারেলি যে অ্যাপয়েন্ট করে সেই ডিসিপ্লিনারি অথরিটি হয়, অর্থাৎ শাস্তি, মেজর আর মাইনর পেনাল্টিস সেই দিতে পারে। অ্যাপেলেট অথরিটি হচ্ছে যার সেই পেনাল্টি নিয়ে যদি ইনকামবেন্ট স্যাটিসফাইড না থাকে, তাহলে যাকে গিয়ে সেই ব্যাপারে কমপ্লেন জানাতে পারে, যার কাছে বিচার চাইতে পারে, সেটা হচ্ছে অ্যাপেলেট অথরিটি। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে ক্যাট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল, সেটা হচ্ছে তাহলে অ্যাপেলেট অথরিটি। কোশ্চেন নাম্বার 12, সাসপেনশন ইজ গভর্নড আন্ডার। সাসপেনশন কোন রুলে গভর্ন করা হয়েছে, কোন রুলে বলা হয়েছে? সেটা হচ্ছে রুল 10 A, that is rule 10, which is A. Penalties are categorized under question 13. Penalty কোথায় ক্যাটাগরাইজড করা হয়েছে, কোন রুলে পেনাল্টিগুলোকে ক্যাটাগরাইজড করা হয়েছে? দ্যাট ইজ রুল 11। পেনাল্টি ক্যাটাগরাইজ করা হয়েছে রুল 11, সো অপশন বি ইজ কারেক্ট। কোশ্চেন 14-এ বলা হচ্ছে যে হাউ মেনি টাইপস অফ পেনাল্টিজ আর ডিসক্রাইবড আন্ডার রুল 11। কত ধরনের পেনাল্টির কথা বলা হয়েছে? টোটাল 10টা পেনাল্টির কথা বলা হয়েছে। সো রুল অপশন সি ইজ কারেক্ট। মেজর মাইনর সব মিলিয়ে 10টা পেনাল্টির কথা বলা হয়েছে। কোশ্চেন নম্বর 15, দ্য অথরিটি কম্পিটেন্ট টু ইম্পোজ পেনাল্টিজ ইজ কল্ড। পেনাল্টি তাহলে কে দিতে পারে? সেই আগেই বললাম, সেটা হচ্ছে ডিসিপ্লিনারি অথরিটি। ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু পেনাল্টি দিতে পারে। সো 15-এর সি ইজ দ্য রাইট অপশন। কোশ্চেন নাম্বার 16, সাসপেনশন ক্যান বি অর্ডার্ড। সাসপেনশন কোন সময় অর্ডার করা যায়? সাসপেন্ড কখন করা যায়? এ বলছে অনলি আফটার ডিপার্টমেন্টাল এনকোয়ারি, বি বলছে অনলি বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সি বলছে অ্যাজ এ প্রিকশনারি মেজার পেন্ডিং এনকোয়ারি, ডি বলছে অনলি বাই জুডিশিয়ারি। তো সাসপেনশন সাধারণত করা হয় অ্যাজ এ প্রিকশনারি মেজার পেন্ডিং এনকোয়ারি। এনকোয়ারি হবে একজনকে, কিছু প্রাইমারি এভিডেন্স একজনের বিরুদ্ধে পাওয়া গেছে, সেইভাবে তাকে পেনাল্টি দেওয়া হবে, কিন্তু পেনাল্টি দেওয়ার আগে একটা এনকোয়ারি হয়। তো সেই এনকোয়ারি প্রসেসে যাতে বাধা না হয়, যাতে সেই ব্যক্তি কোনো ইনফ্লুয়েন্স না খাটাতে পারে, তার জন্য প্রিকশনারি মেজার হিসেবে সাবধানতাপূর্বক তাকে আগেই সাসপেন্ড করে দেওয়া হয়। যতদিন ধরে তার এনকোয়ারি চলছে ততদিন ধরে সে সাসপেন্ড থাকে। তাহলে কোশ্চেন নাম্বার 16, সাসপেনশন কখন দেওয়া হয়? অ্যাজ এ প্রিকশনারি মেজার পেন্ডিং এনকোয়ারি, সি ইজ দ্য রাইট অপশন। কোশ্চেন নাম্বার 17, ডিউরিং সাসপেনশন আ গভর্নমেন্ট সার্ভেন্ট ইজ এন্টাইটেলড টু। এটা খুব সোজা, সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স। এটা সবাই জানে যে সাসপেনশন থাকা অবস্থায় একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়, যেটাকে বলে সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স। সাবসিস্টেন্স অ্যালাওয়েন্সের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। প্রথম 90 ডেজে 50% দেওয়া হয়,
তারপরেও যদি তাকে সাসপেন্ড হয়ে থাকতে হয়, মানে 90 days পরে তার একটা রিভিউ হয় যে তার কেসটা কতটা এগোলো, এখনও এনকোয়ারি বাকি আছে কি না, এগুলো দেখা হয়। তো তখনও যদি দেখা যায় না এনকোয়ারি বাকি আছে, এখনও সাসপেন্ড করেই রাখতে হবে, তাহলে 90 to 180 days-এ তাকে 50% থেকে বাড়িয়ে তার স্যালারিটা 75% অবধি করা যায়, আবার কমিয়ে 25%ও করা যায়। এটা ডিপেন্ড করছে কী করে, যে এই এনকোয়ারিটা এটা যদি এমপ্লয়ারের পক্ষ থেকে ডিলেড হয় তাহলে তাকে সাবসিস্টেন্স অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু যদি এমপ্লয়ির তরফ থেকে এমপ্লয়ি নন কোঅপারেশনের জন্য যদি ডিলে হয় তাহলে কিন্তু তাকে কমিয়ে দেওয়া হবে সাবসিস্টেন্স অ্যালাউন্স। আর 180 days পরে এটাকে 90% অবধি করা যায়। তো প্রাথমিকভাবে এটা হচ্ছে 50%। তো সাবসিস্টেন্স অ্যালাউন্স সাসপেনশনের সময় একটা এমপ্লয়ি পেয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18, হুইচ রুল ডিফাইন্স অ্যাপয়েন্টিং অথরিটি? অ্যাপয়েন্টিং অথরিটির কথা কে বলছে, কোন রুল বলছে? রুল 8, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডি পোস্ট আর নাও মার্জড ইনটু, এটা আমি আগেই বলছিলাম যে গ্রুপ ডি পোস্টটা এখন গ্রুপ সি এর সঙ্গে মার্জ হয়ে গেছে। আমি একটা ওএম এর কথাও বললাম যে ওএমটা এইটাকে ডিফাইন করছে, 2022 সালের জুন মাসের একটা ওএম। তো তারপর থেকে কি হয়েছে, অ্যাকচুয়ালি তার আগের থেকেই হয়েছে, এইটা গ্রুপ ডি পোস্টগুলো গ্রুপ সি এর সাথে মার্জ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এই গ্রুপ ডিটাকে গ্রুপ সি এর সঙ্গে মার্জ করার সিদ্ধান্তটা 6th পে কমিশনে নেওয়া হয়েছিল, এই প্রপোজালটা ছিল। কোশ্চেন নাম্বার 20 বলছে যে সাসপেনশন ইজ পার্ট অফ হুইচ পার্ট অফ সিসিএ রুলস? সাসপেনশনটা 1, 2, 3, 4 কোন পার্টের অন্তর্গত? তো রাইট অ্যান্সার ইজ পার্ট 4। রাইট অ্যান্সার ইজ পার্ট 4, দ্যাট ইজ অপশান ডি। কোশ্চেন নাম্বার 21 বলছে যে হুইচ রুল ডিলস উইথ প্রসিডিওর ফর ইম্পোজিং মেজর পেনাল্টিস? মেজর পেনাল্টি কোন রুলে মাধ্যমে দেওয়া হয়? কোন রুলে মেজর পেনাল্টির ব্যাপারে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, রুল 14, রুল 14, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। Question number 22, before imposing a major penalty a government servant must be given. মেজর পেনাল্টি লাগানো হচ্ছে একটা গভর্নমেন্ট সার্ভেন্টকে, একটা গভর্নমেন্ট সার্ভেন্টের এগেনস্টে, কিন্তু তার আগে গভর্নমেন্ট সার্ভেন্টকে কি দেওয়া হয়? লিগাল রিপ্রেজেন্টেশন অনলি, ওরাল ওয়ার্নিং, অ্যান অপরচুনিটি টু বি হার্ড অ্যান্ড এনকোয়ারি, নাকি ডাইরেক্ট ডিসমিসাল? কিছু শুনবেই না, একবারে মেজর পেনাল্টি দিয়ে দেবে, নাকি লিগাল রিপ্রেজেন্টেশনের তাকে একটা সুযোগ দেওয়া হবে, নাকি ওরাল ওয়ার্নিং দেওয়া হবে, মৌখিকভাবে তাকে সচেতন করা হবে, নাকি একটা অপরচুনিটি দেওয়া হবে টু বি হার্ড অ্যান্ড এনকোয়ারি, তার কথা শোনা হবে এবং তার ওপর একটা এনকোয়ারি হবে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই যে অ্যান্সারটা, এই যে মেজর পেনাল্টি দেওয়ার আগে তার কথা একবার শোনা হচ্ছে, তারপর তার ওপর আবার বেস করে এনকোয়ারি করা হচ্ছে, তার থেকে তার সপক্ষে যে প্রমাণগুলো আছে সেগুলো চাওয়া হয়। তো এই যে অপশানটা যে অ্যান অপরচুনিটি টু বি হার্ড অ্যান্ড এনকোয়ারি, এইটা হচ্ছে রুল অফ ন্যাচারাল জাস্টিস থেকে এসছে এই ব্যাপারটা। তো কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটাও একবার শুনে নেওয়া। তো এইটা আমাদের এখন যেটা ভারত ন্যায় সংহিতা 2023 বিএনএস 2023, সেখানেও এটাকে সাপোর্ট করা হচ্ছে। সেখানেও আছে সেকশন 34-এ যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেইখানেও এটাকে সাপোর্ট করা হয়। তাছাড়া সেকশন 14 থেকে 33 পর্যন্ত যেটা জেনারেল এক্সেপশন আছে, সেইখানেও এই কথাটাই বলা হচ্ছে যে রুল অফ ন্যাচারাল জাস্টিস, সেইটাকে সাপোর্ট করা হচ্ছে। যদিও সরাসরি কোথাও লেখা নেই, কিন্তু এই সবকটাই হচ্ছে রুল অফ ন্যাচারাল জাস্টিসকেই সাপোর্ট করে, এবং এই রুলটাও তাই।
কোশ্চেন নাম্বার 23, এখানে বলছে যে দ্য রিটেন স্টেটমেন্ট অফ ডিফেন্স মাস্ট বি সাবমিটেড উইদিন। একজনকে অভিযুক্ত করা হলো, তার বিরুদ্ধে একটা চার্জশিট আনা হলো, এইবারে তাকে তার সপক্ষে যে লিখিতভাবে যে ডিফেন্সটা, যে স্টেটমেন্ট অফ ডিফেন্সটা সাবমিট করতে হবে, সেটা কতদিনের মধ্যে করতে হবে? সেটা 15 দিনের মধ্যে করতে হবে, 15 days, এক্সটেন্ডেবল আপ টু 45 days, ম্যাক্সিমাম 45 দিন অবধি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মানে 45 দিন অবধি কনসিডার করা হয়, কিন্তু নর্মাল ক্ষেত্রে দ্যাট ইজ 15 days। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 বলছে হু মে অ্যাক্ট অ্যাজ দ্য প্রেজেন্টিং অফিসার ইন অ্যান এনকোয়ারি। একটা এনকোয়ারিতে একজন প্রেজেন্টিং অফিসার থাকে, সেই প্রেজেন্টিং অফিসারটা কে হতে পারে? রিটায়ার্ড জাজ হতে পারে, গভর্নমেন্ট সার্ভেন্ট অর লিগাল প্র্যাকটিশনার হতে পারে, প্রাইভেট অ্যাডভোকেট অনলি, নাকি ফ্যামিলি মেম্বার অফ অ্যাকিউজ। ফ্যামিলি মেম্বার অফ অ্যাকিউজ প্রাইভেট অ্যাডভোকেট তো হবেই না, বোঝা যাচ্ছে, রিটায়ার্ড জাজও নয়। দ্য রাইট অ্যান্সার ইজ গভর্নমেন্ট সার্ভেন্ট অর লিগাল প্র্যাকটিশনার। অনেক সময়তে রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট বা রিটায়ার্ড এই ব্যাপারে মানে প্রেজেন্টিং অফিসারের অনেক এক্সপিরিয়েন্স আছে, এরকম এক্সপার্টকেও হায়ার করে আনা হয় যারা কিনা এই কাজটা করে থাকে। কোশ্চেন 25 বলছে যে ইন অ্যাবসেন্স অফ দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ডিউরিং ইনকোয়ারি দ্য প্রসিডিংস আর postponed indefinitely, closed, held ex parte, sent to court। এই মধ্যে কোনটা? যদি একটা এনকোয়ারিতে গভর্নমেন্ট সার্ভেন্ট সে আসছে না, দিনের পর দিন অ্যাবসেন্ট থেকে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে সেটা কি কেসটা কি ক্লোজ হয়ে যাবে? নিশ্চয়ই না। বা দীর্ঘদিন ধরে ঝুলে থাকবে? না। বা সেটাকে সঙ্গে সঙ্গে কোর্টের দিকে পাঠিয়ে দেওয়া হবে? তাও নয়। সেটা কি হয়ে যাবে? সেটা এক্স পার্টি হয়ে যাবে। ঠিক আছে, সেটা এক্স পার্টি। এক্স পার্টি কি? এক্স পার্টি একটা ল্যাটিন শব্দ। এক্স পার্টি কথাটার মানে হচ্ছে একতরফা ডিসিশন, এটাকে এক্স পার্টি বলে। ঠিক আছে। রুল 26, কোশ্চেন 26 বলছে রুল 15 ডিলস উইথ। রুল 15টা কি নিয়ে আলোচনা করে? রুল 15 ডিলস উইথ অ্যাকশন অন এনকোয়ারি রিপোর্ট। অ্যাকশন অন এনকোয়ারি রিপোর্ট, রুল 15 CCA deals with action on inquiry report. Question number 27, in an inquiry report, if an inquiry report is favorable to the government servant, the disciplinary authority, option A, must dismiss the case, option B, may still impose penalty with proper reasoning, option C is bound by the inquiry findings, option D, must order compulsory retirement. তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশন ইজ মে স্টিল ইম্পোজ পেনাল্টি উইথ প্রপার রিজনিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এনকোয়ারি রিপোর্ট যদি গভর্নমেন্ট সার্ভেন্টের ফেভারে থাকেও, তাহলেও কিন্তু ডিসিপ্লিনারি অথরিটি সেই গভর্নমেন্ট সার্ভেন্টের এগেনস্টে পেনাল্টি দিতে পারে সেই গভর্নমেন্ট সার্ভেন্টকে, কিন্তু সেক্ষেত্রে লিখিতভাবে প্রপার রিজনিং লাগবে। এটা খুব একটা হয় না, কারণ এনকোয়ারি রিপোর্টের উপর বেস করেই পেনাল্টিটা নির্ভর করে। এনকোয়ারি রিপোর্ট ভালো হলে সেক্ষেত্রে খুব একটা পেনাল্টি হয় না, কিন্তু এটা নিতে পারে। ডিসিপ্লিনারি অথরিটি সেই পাওয়ারটা আছে। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? কোশ্চেন নাম্বার 28, what is the minimum requirement before imposing any of the minor penalties? মাইনর পেনাল্টি ইম্পোজ করার আগে তার মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? তো দ্য রাইট অ্যান্সার হিয়ার ইজ নোটিস অ্যান্ড অপরচুনিটি টু রেসপন্ড। আবার সেই ন্যাচারাল জাস্টিসের কথাই চলে এলো, যে কারোরকে
মাইনর পেনাল্টি দেওয়ার আগেও তাকে একটা নোটিশ দিতে হবে এবং তাকে সে ব্যাপারে কিছু বলার, রেসপন্ড করার সুযোগটা দিতে হবে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 28। চলে যাব কোশ্চেন নাম্বার 29। ইফ দ্য প্রপোজড মাইনর পেনাল্টি অ্যাফেক্টস পেনশন অর ইজ কিউমুলেটিভ দেন, যদি প্রপোজড মাইনর পেনাল্টিটা তার পেনশনে এফেক্ট করছে কিংবা সেটা কিউমুলেটিভ এফেক্ট আছে, ঠিক আছে, তাহলে কি হবে? যে কিউমুলেটিভ নন কিউমুলেটিভের পার্থক্যটা যখন পেনাল্টি ব্যাপারে একটা ভিডিও করব তখন আমি বোঝাবো। তো ছোট করে বলি যে কিউমুলেটিভ হচ্ছে সেটাই যেটা কিনা একটা সুদূর প্রসারী এফেক্ট আছে। নন কিউমুলেটিভ হচ্ছে সেটা যার সুদূর প্রসারী কোনো এফেক্ট নেই। যতদিন পর্যন্ত সেই পেনাল্টিটা লাগু থাকবে শুধু ততদিন পর্যন্ত সেই এফেক্টটা থাকবে, তারপরে কিন্তু সেই এফেক্টটা আর কন্টিনিউ হবে না। অর্থাৎ সুদূর প্রসারী এফেক্ট নেই, কিউমুলেটিভের ক্ষেত্রে আছে। তাহলে if the proposed minor penalty affects pension or is cumulative, then A বলছে it can be imposed without inquiry, এনকোয়ারি ছাড়াই সেটাকে ইম্পোজ করা যাবে। এটা তো অবভিয়াসলি এটা হতে পারে না। বি বলছে যে এনকোয়ারি আন্ডার রুল 14 বিকামস ম্যান্ডেটারি, রুল 14-এর আন্ডারে তাহলে এনকোয়ারি করাটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যাবে। কনসালটেশন উইথ প্রেসিডেন্ট ইজ নিডেড, তো প্রেসিডেন্টের সঙ্গে কনসাল্ট করা, এত ভারতে এত এমপ্লয়ি আছে, সবার ক্ষেত্রে যদি প্রেসিডেন্টের সাথে কনসাল্ট করতে হয় তাহলে তো মুশকিল। আচ্ছা, অফিসার ইজ ডিমড রিজাইন্ড, তো অফিসারকে রিজাইন ধরে নেওয়া না, তা না। ডিমড রিজাইন মানে রিজাইন ধরে নেওয়া না, তাও হবে না। তাহলে এটার একটা অবভিয়াস অ্যান্সার হচ্ছে বি, দ্যাট ইজ এনকোয়ারি আন্ডার রুল 14 বিকামস ম্যান্ডেটারি, তো এনকোয়ারি করতেই হবে। তাহলে কোশ্চেন নাম্বার 30 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড আ পেনাল্টি আন্ডার রুল 11? রুল 11-এর আন্ডারে এর মধ্যে কোনটা পেনাল্টি নয়? সেন্সিওর, উইথহোল্ডিং ইনক্রিমেন্ট ফর এক্সাম ফেলিওর, রিডাকশন ইন পে স্কেল, রিমুভাল ফ্রম সার্ভিস। তাহলে এর মধ্যে কোনটা পেনাল্টি নয়? উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্টটা একটা পেনাল্টি, এটা ঠিকই, কিন্তু উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট ফর এক্সাম ফেলিওর, কোনো একটা এক্সামে কেউ পাস করতে পারলো না তার জন্যে তার ইনক্রিমেন্ট আটকে দেওয়া, এটা কিন্তু কোনো পেনাল্টি নয়। ঠিক আছে, রুল 11-এ এরকম কোনো কথা কিন্তু বলা নেই। আচ্ছা, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। কোশ্চেন 31, দ্য ফার্স্ট স্টেপ ইন ইনস্টিটিউটিং ডিসিপ্লিনারি প্রসিডিংস ইজ এ direct suspension, B appointment of appellate authority, C drafting articles of charge, D appeal to UPSC. ক্ষেত্রে the correct option is C drafting articles of charge. তাহলে কি বলছে যে the first step disciplinary proceedings এর প্রথম স্টেপ কি হবে, সেটা হচ্ছে কি কি সেই এমপ্লয়ির এগেনস্টে কি কি চার্জেস আছে, কি কি অভিযোগ আছে, সেটাকে বলছে আর্টিকেল অফ চার্জেস। কি কি অভিযোগ আছে সেই চার্জের লিস্ট তৈরি করা, সেটাকে ড্রাফট করা। ঠিক আছে, এটা হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিংস করার প্রথম কাজ। তাহলে সি ইজ দ্য কারেক্ট অপশন। 32, দ্য কমন প্রসিডিংস Rule 18 is used when, রুল 18-এ যে কমন প্রসিডিংসের কথা বলা হয়েছে সেটা ইউজ করা হয় কখন? এ বলছে মোর দ্যান ওয়ান অফিসার ইজ ইনভলভড ইন আ কেস, যখন একের বেশি অফিসার একটা কেসের মধ্যে ইনভলভ থাকে তখন। বি
বলছে কোর্ট ডাইরেকশনস আর আনক্লিয়ার, কোর্ট কি বলেছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না তখন। সি, মিনিস্ট্রিয়াল স্টাফ ফাইল জয়েন্ট কমপ্লেন, মিনিস্ট্রিয়াল স্টাফরা যখন একটা জয়েন্ট কমপ্লেন ফাইল করে তখন। আর ডি বলছে যে এভিডেন্সটা ইনসাফিসিয়েন্ট, যে এভিডেন্সগুলো আছে সেগুলো যথেষ্ট নয় তখন। তাহলে 32-এর অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এ, মোর দ্যান ওয়ান অফিসার যখন কোনো কেসে ইনভলভ থাকবে তখন তাকে কমন প্রসিডিংস করা যাবে রুল 18-র আন্ডারে। কোশ্চেন 33, রুল 19 অ্যালাউস বাইপাসিং এনকোয়ারি ইন উইচ সিচুয়েশন। রুল 19 কিন্তু কোথাও না কোথাও এনকোয়ারিটাকে বাইপাস করাটাকে অ্যালাউ করে, সেটা কোন ক্ষেত্রে করে? এ, ফর মাইনর পেনাল্টিস, বি, on humanitarian grounds, C, if officer is convicted or security of state is involved, D, for contractual stuff. তো ন্যাচারালি এটা বোঝা যাচ্ছে যে কয়েকটা তো অবভিয়াসলি হবে না, যেমন কন্ট্রাকচুয়াল স্টাফ, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এগুলো হবে না। মাইনর পেনাল্টি ক্ষেত্রে আমি এনকোয়ারি বাইপাস করব না, সেটা আগেই বলেছি, আগেই একটা কোশ্চেনে বলা হয়েছে। ফলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? যে আমি যখন দেশের সিকিউরিটি নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন দরকার পড়লে আমি রুল 19-এর আন্ডারে এনকোয়ারিটাকে বাইপাসও করতে পারি, কারণ স্টেট সিকিউরিটির ব্যাপার হলে অনেক কিছুই রদ হয়ে যায়, সেটা এমার্জেন্সি সিচুয়েশানে আমরা জানি। তো সেই রকমভাবেই স্টেট সবার ওপরে, ফলে তার সিকিউরিটি যখন প্রশ্ন ওঠে তখন এনকোয়ারির যে লম্বা প্রসিডিওর সেটাকে আমরা বাইপাস করতে পারি। কোশ্চেন নাম্বার 34, রুল 20 ডিলস উইথ অফিসার্স appointed in PSU who are lent to other authorities, যেমন স্টেট এক্সেট্রা, সার্ভিং অন প্রবেশন, অন ডেপুটেশন টু ফরেন কান্ট্রিজ। এর মধ্যে কোন অফিসারদের সঙ্গে ডিল করার জন্য রুল 20টা তৈরি হয়েছে? তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হু আর লেন্ট টু আদার অথরিটিস। অন্য অথরিটিকে যেসব অফিসারদের লেন্ট করা হচ্ছে তার মানে তাদের কথা বলা হচ্ছে ডেপুটেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ডেপুটেশনের অফিসারদের ক্ষেত্রে রুল 20। কোশ্চেন 35, দ্য অ্যাপেলেট অথরিটি স্পেসিফাইড ইন রুল 23, 24, 26, 28। অ্যাপেলেট অথরিটির কথা কোন রুলে বলা হয়েছে? না, রুল 24। অ্যাপেলেট অথরিটির কথা বলা হচ্ছে রুল 24-এ, ঠিক আছে? অ্যাপেলেট অথরিটির কথা রুল 24-এ বলা হচ্ছে। বি ইজ দ্য কারেক্ট অপশন। টাইম লিমিট টু ফাইল অ্যান অ্যাপিল ইজ, অ্যাপিল ফাইল করার যে টাইম লিমিট সেটা কত? 30, 45, 60, 90। তো দ্য কারেক্ট অপশন ইজ বি, দ্যাট ইজ 45 ডেজ, 45 দিন, ঠিক আছে? অ্যাপিল ফাইল করার টাইম লিমিট হচ্ছে 45 দিন। অ্যান অ্যাপিল ক্যান বি মেড এগেনস্ট হুইচ অফ দ্য ফলোয়িং? কিসের এগেনস্টে অ্যাপিল করা যায়? এনকোয়ারি নোটিসে এগেনস্টে, ট্রান্সফার অর্ডার এগেনস্টে, সাসপেনশন অর্ডার এগেনস্টে, না ভার্বাল ওয়ার্নিংয়ের এগেনস্টে? কোনটার এগেনস্টে অ্যাপিল করা যায়? তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সাসপেনশন অর্ডার। সাসপেনশন অর্ডার এগেনস্টে অ্যাপিল করা যায়, বাকিগুলো এগেনস্টে কিন্তু করা যায় না। ইফ আ পেনাল্টি ইজ এনহ্যান্সড ডিউরিং অ্যাপিল, দ্য এমপ্লয়ি, যদি অ্যাপিল করার সময়তে পেনাল্টিকে এনহ্যান্স করে দেওয়া, বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এমপ্লয়ি এই চারটের মধ্যে কোনটা করতে পারে? ক্যান বি ডিসমিসড ইমিডিয়েটলি, এমপ্লয়িকে সঙ্গে সঙ্গে ডিসমিস করে দেওয়া যেতে পারে। মাস্ট বি গিভেন এ চান্স টু রেসপন্ড, এমপ্লয়িকে
তাকে রেসপন্ড করার, তাকে একটা উত্তর দেওয়ার চান্স দেওয়া যেতে পারে। কান্ট চ্যালেঞ্জ ইট ফার্দার, এমপ্লয়ি আর সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না একবার বাড়িয়ে দিলে। লুজেস পেনশন রাইটস, মানে সে আর পেনশন পাবে না। ফলে কয়েকটা তো বোঝাই যাচ্ছে যে কয়েকটা হবে না, পেনশন পাবে না, এটা হতে পারে না, চ্যালেঞ্জ করতে পারবে না, এটা হতে পারে না। ওই আবার রুল অফ ন্যাচারাল ল জাস্টিস এখানে কাজ করবে। ফলে অবভিয়াসলি এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাস্ট বি গিভেন এ চান্স টু রেসপন্ড। তুমি হঠাৎ করে তার শাস্তি টাস্তি বাড়িয়ে দিচ্ছ, তাহলে কিন্তু তাকে একটা সেটাকে ডিফেন্ড করার সুযোগ তাকে দিতেই হবে। কোশ্চেন নাম্বার 39, which authority can revise any order even without an appeal being filed? ঠিক আছে, কোন অথরিটি অর্ডারকে রিভাইজ করতে পারে, অ্যাপিল করা হোক বা না হোক সে অর্ডারকে রিভাইজ করতে পারে? কোন অথরিটি? ভিজিলেন্স অফিসার, প্রেসিডেন্ট, ডিপার্টমেন্টাল হেড অনলি, নাকি লোকসভা? এই চারটে মধ্যে কে? তো প্রেসিডেন্টের কাছে এই পাওয়ার আছে, যে প্রেসিডেন্ট কিন্তু আমাদের দেশের প্রধান, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। তো প্রেসিডেন্টের কাছে কিন্তু এই পাওয়ার আছে যে যে কোনো অর্ডারকে সে রিভাইজ করতে পারে বা রিভোক করতে পারে, সেই অর্ডারের এগেনস্টে অ্যাপিল হোক বা না হোক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 40 বলছে রিভিউ অফ অ্যান অর্ডার ক্যান বি ডান আন্ডার রুল। তাহলে একটা অর্ডারের রিভিউ কোন রুলের অধীনে করা যায়? 14, 25, 29A না 30? তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ 29A. দ্য কারেক্ট অ্যান্সার ইজ 29A. ঠিক আছে, 29A এর আন্ডারে যে কোনো অর্ডারকে রিভিউ করা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 41, দ্য প্রেসিডেন্ট মে রিভাইজ অ্যান অর্ডার আন্ডার রুল 29। চারটে অপশান, অনলি ইফ নো অ্যাপিল ইজ ফাইল্ড। প্রেসিডেন্ট 29 নম্বর রুলের আন্ডারে থেকে যে কোনো অর্ডারকে রিভাইজ করতে পারে কখন? যখন কোনো অ্যাপিল ফাইল করাই হয়নি, নাকি ইভেন আফটার অ্যান অ্যাপিল ইজ ফাইল্ড, অ্যাপিল করা হয়েছে, ফাইল করা হয়েছে তারপরে। অনলি ফর ক্লাস 4 এমপ্লয়ি, শুধুমাত্র ক্লাস 4 এমপ্লয়িজদের ক্ষেত্রেই, অনলি ওয়েন হাইকোর্ট পারমিটস, হাইকোর্ট যদি পারমিশন দেয় তবেই প্রেসিডেন্ট করতে পারবে। ফলে এক্ষেত্রেও অনেকগুলোই সহজে অনুমান করা যাচ্ছে যে হাইকোর্টই যদি পারমিশন দিয়ে দেয় তাহলে আর প্রেসিডেন্ট করবে কেন? তাহলে তো যে অ্যাপেলেট অথরিটি সেই করে ফেলতে পারে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস 4 এমপ্লয়িজদের ক্ষেত্রে কেন ক্লাস 3, 2, 1 আর কি দোষ করলো? তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ, অনলি ইফ নো অ্যাপিল ইজ ফাইলড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 42, রিভিশন আন্ডার রুল 29 ক্যান বি ডান। রিভিশন আন্ডার রুল 29 ক্যান বি ডান আফটার অ্যাপিল ইজ ডিসপোজড অর টাইম ফর অ্যাপিল হ্যাজ এক্সপায়ার্ড। রুল 29 অধীনে রিভিশন করা যাবে কখন? যখন কি না অ্যাপিলটা ডিসপোজ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপিলটা নাকচ হয়ে গেছে, ডিসপোজ হয়ে গেছে, কিংবা অ্যাপিলের মেয়াদ শেষ হয়ে গেছে তখন, নাকি বিফোর ইনিশিয়েটিং এনকোয়ারি, এনকোয়ারি করার আগে, নাকি অনলি থ্রু কোর্ট অর্ডার, কোর্ট অর্ডারের মাধ্যমেই শুধু, নাকি অনলি বাই ডিসিপ্লিনারি অথরিটি, শুধু ডিসিপ্লিনারি অথরিটিই করতে পারবে। তাহলে কোনটা তাহলে উত্তর? উত্তর হচ্ছে এ, আফটার অ্যাপিল ইজ ডিসপোজ অর টাইম অফ অ্যাপিল ফর অ্যাপিল হ্যাজ এক্সপায়ার্ড। কারণ হচ্ছে যে এর আগেই বলেছি যে এই যে রিভিশন 29-এর আন্ডারে রিভিশন করার ক্ষমতা এটা ডিসিপ্লিনারি অথরিটি নেই। তাহলে ডিসিপ্লিনারি অথরিটি হলো না, হাইকোর্ট নয়, ফলে কোর্ট অর্ডারও হলো না। বিফোর ইনিশিয়েটিং এনকোয়ারি তো মানে এটা তো প্রশ্নই ওঠে না, কারণ এনকোয়ারির পরেই তো অর্ডারটা দেওয়া হয়েছিল। তাহলে একটাই থাকলো, সেটা হচ্ছে যে যখন অ্যাপিলটা ডিসপোজ করে গেছে কিংবা
অ্যাপিলের মেয়াদটা শেষ হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 43, রিভাইজিং অথরিটি ক্যান নট ইম্পোজ এনহ্যান্সড পেনাল্টি unless option A, inquiry was already held or is held now, B, offence is criminal in nature, C, officer is above group B, and D, review committee approves. তাহলে কোশ্চেন নাম্বার 43 কি বলছে যে রিভাইজিং অথরিটি পেনাল্টি এনহ্যান্স করতে পারবে না যদি না এর মধ্যে চারটের মধ্যে একটা যে এনকোয়ারি ওয়াজ অলরেডি হেল্ড অর ইজ হেল্ড নাও, এনকোয়ারি হয়ে গেছে, না হলে এখন হচ্ছে। এটা যদি না হয় তাহলে সে পেনাল্টিটা এনহ্যান্স করতে পারবে না। নাকি অফেন্স ইজ অনলি ক্রিমিনাল ইন নেচার, শুধু ক্রিমিনাল ক্ষেত্রেই হবে না, এটা হতে পারে না। অফিসার ইজ অ্যাবাভ গ্রুপ বি, গ্রুপ বি এর ওপরে হলে তবেই সেটা করতে পারবে, এটা তো হতেই পারে না। রিভিউ কমিটি অ্যাপ্রুভস, শুধু রিভিউ কমিটি অ্যাপ্রুভ করলে তবে না। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ, দ্যাট ইজ এনকোয়ারি ওয়াজ হেল্ড ওয়াজ অলরেডি হেল্ড অর ইজ হেল্ড, এনকোয়ারিটা হয়ে গেছে কিংবা এখন হচ্ছে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। Question 44, Rule 19 empowers the disciplinary authority to skip inquiry in which case? তাহলে রুল 19-এর আন্ডারে ডিসিপ্লিনারি অথরিটিকে পাওয়ার দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এনকোয়ারিটাকে স্কিপ করা যাবে। ট্রান্সফার উইদাউট নোটিস, কনভিকশন বাই ক্রিমিনাল কোর্ট, প্রমোশন উইদাউট টেস্ট, নাকি পেনশন ডিসপিউট। কোন ক্ষেত্রে ট্রান্সফারের কোনো মামলা থাকলে ট্রান্সফার উইদাউট নোটিসের ক্ষেত্রে এটা করতে পারবে, নাকি ক্রিমিনাল কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে দিয়েছে সেক্ষেত্রে সে করতে পারবে, এনকোয়ারিটাকে স্কিপ করে যেতে পারবে, নাকি প্রমোশন দেওয়া হয়েছে সেখানে পরীক্ষা না নিয়েই প্রমোশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে করতে পারবে, নাকি পেনশন সংক্রান্ত কোনো ঝামেলা থাকলে তখন করতে পারবে। তো দ্য কারেক্ট অপশান ইজ কোর্ট বলে দিয়েছে, ক্রিমিনাল কোর্ট বলে দিয়েছে যে সে দোষী, তাকে কনভিক্ট করে দিয়েছে, তখন কিন্তু এনকোয়ারিটাকে স্কিপ করে দেওয়া যায়। বলা হবে সেক্ষেত্রে যে কোর্ট যেহেতু অলরেডি বলে দিয়েছে ফলে এই তাকে শাস্তি দেওয়া হলো। কোশ্চেন 45 বলছে আন্ডার রুল 19(3) President can avoid inquiry when officer is on long leave, it involves security of the state, the employee refuses to cooperate, a VIP has complained. তো প্রেসিডেন্ট এনকোয়ারি তার নিজস্ব পাওয়ারে এনকোয়ারিটাকে অ্যাভয়েড করতে পারে রুল 19(3) বলে। সেটা কোন সময়? অফিসার লং লিভে আছে, অনেক দিন ধরে অফিসার ছুটিতে আছে সেক্ষেত্রে, নাকি সিকিউরিটি স্টেটের দেশের সিকিউরিটির কথা ভেবে, নাকি সে এমপ্লয়ি যাকে কনভিক্ট মানে যার এগেনস্টে প্রসিডিংস চলছে সে কোঅপারেট করছে না সেক্ষেত্রে, নাকি কোনো ভিআইপি তার এগেনস্টে কমপ্লেন করেছে সেক্ষেত্রে। ফলে ভিআইপি কমপ্লেন তো হবে না, অফিসার লং লিভে থাকলেও হবে না। ফলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাগেইন স্টেট সিকিউরিটির ম্যাটার যেখানে থাকবে, দেশের সিকিউরিটি ম্যাটার যেখানে থাকবে, সেখানে প্রেসিডেন্ট বলতেই পারে যে এর আর এনকোয়ারির দরকার নেই, একে সরাসরি পেনাল্টি দাও। রুল 21 অ্যাপ্লাইজ টু অফিসার্স। কোশ্চেন নাম্বার 46, রুল 21 অ্যাপ্লাইজ টু অফিসার্স অন ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট, borrowed from state government or other authorities, working in parliament, নাকি আন্ডার টেম্পোরারি কন্ট্রাক্ট। তাহলে রুল 21 কোন অফিসারদের ক্ষেত্রে লাগু হবে? So the correct answer here is borrowed from state government and other
অথরিটিস, তাদের ক্ষেত্রে রুল 21টা অ্যাপ্লাই হবে। তো স্টেট গভর্নমেন্ট বা আদার অথরিটিস থেকে যেসব অফিসাররা আসছে তাদের ক্ষেত্রে রুল 21টা অ্যাপ্লাই হবে। ইফ দ্য বরোয়িং অথরিটি ওয়ান্টস টু ইম্পোজ আ মেজর পেনাল্টি, দে মাস্ট suspend the officer and file a complaint, send the enquiry report back to lending authority, seek approval from tribunal, নাকি issue penalty order directly। ঠিক আছে, বরোয়িং অথরিটি যে মানে ডেপুটেশনের ক্ষেত্রে বলছি, যে অথরিটিতে এমপ্লয়িটা কাজ করতে আসছে সেটা হচ্ছে বরোয়িং অথরিটি, আর লেন্ডিংকে যে কাজ করতে পাঠাচ্ছে তার পেরেন্ট অর্গানাইজেশন সেটা হচ্ছে লেন্ডিং। তাহলে বরোয়িং অথরিটি মানে যেখানে কাজ করতে আসছে সেই লোকটা ডেপুটেশনে, তো সেই বরোয়িং অথরিটি যদি সেই এমপ্লয়ির এগেনস্টে কোনো মেজর পেনাল্টি নিতে চায় তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে তার যে পেরেন্ট অর্গানাইজেশন অর্থাৎ লেন্ডিং অথরিটি সেইখানে তার এনকোয়ারি রিপোর্টটা পাঠাতে হবে। ঠিক আছে, মানে তার চার্জশিট হবে, তার শুনানি হবে, নিয়ে তারপর যে এনকোয়ারি রিপোর্টটা হবে সেটা কিন্তু তাকে লেন্ডিং অথরিটিকে পাঠাতে হবে। লেন্ডিং অথরিটি না জানিয়ে কিন্তু মেজর পেনাল্টি তাকে দেওয়া যাবে না। কোশ্চেন নাম্বার 48, আন্ডার রুল 23 নো অ্যাপিল লাইজ এগেনস্ট সাসপেনশন অর্ডার পাসড বাই প্রেসিডেন্ট, পেনাল্টি অফ সেন্সিওর, ডিনায়াল অফ লিভ। তাহলে 23 নম্বর রুলে বলছে যে কোন এর মধ্যে কোন অর্ডারটার এগেনস্টে বা সেটা লিখিত অর্ডার হোক বা মৌখিক অর্ডার হোক, কোন অর্ডারের এগেনস্টে কোনো অ্যাপিল করা যাবে না। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অবভিয়াসলি এখানে হাইয়েস্ট, এই চারটে অপশানের মধ্যে হাইয়েস্ট বডি হচ্ছে এখানে প্রেসিডেন্ট, ফলে প্রেসিডেন্ট যে অর্ডারটা দেবে তার উপরে আর অ্যাপিল করা যাবে না। কোশ্চেন নাম্বার 14 ইজ অ্যাপিল এগেনস্ট উইথহোল্ডিং অফ প্রমোশন মাস্ট বি ফাইলড উইদিন। ঠিক আছে, উইথহোল্ডিং অফ প্রমোশনের এগেনস্টে কেউ একটা সাজা পেলো, কেউ একটা পেনাল্টি হলো যে তার প্রমোশন উইথহেল্ড করা হবে এতদিনের জন্য, তার এগেনস্টে অ্যাপিল করার যে লিমিট, টাইম লিমিট, সেটা হচ্ছে 30 দিন, 15 দিন নাকি 45 দিন। কারেক্ট অ্যান্সার ইজ 45 ডেজ, 45 দিন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 50, অ্যান অ্যাপিল এগেনস্ট সাসপেনশন ইজ এক্সামিন্ড আন্ডার রুল। সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তার এগেনস্টে কেউ অ্যাপিল করছে, তাহলে সেইটা কোন রুলের অধীনে আসবে? বি ইজ দ্য কারেক্ট অপশান, রুল 27-এর অধীনে সেটা আসবে। পরে কোশ্চেন 51, ইফ দ্য অ্যাপেলেট অথরিটি ওয়ান্টস টু ইম্পোজ আ মোর সেভিয়ার পেনাল্টি দ্যান দ্য অরিজিনাল, ইট মাস্ট। অ্যাপেলেট অথরিটিকে তাহলে একজন হচ্ছে অ্যাপয়েন্ট করলো, একজন হচ্ছে ডিসিপ্লিনারি অথরিটি যে কিনা তাকে শাস্তি দিল, আরেকজন হচ্ছে অ্যাপেলেট অথরিটি যার কাছে অ্যাপিল করে। সেই অ্যাপেলেট অথরিটি এবার মনে করছে যে না, যা পেনাল্টি হচ্ছে সেটা কম হয়েছে, আরও বেশি দিতে হবে। তাহলে তাকে কি করতে হবে? ইনফর্ম দ্য এমপ্লয়ি অ্যান্ড অফার অপরচুনিটি টু রেসপন্ড। তাকে যার সেই ইনকামবেন্টকে তাকে ডিফেন্ড করার যোগ্য সুযোগ দিতে হবে। ইমিডিয়েটলি ডিসমিস দ্য অফিসার, সাসপেন্ড উইদাউট এনকোয়ারি, গেট ইউপিএসসি অ্যাপ্রুভাল। ইউপিএসসি অ্যাপ্রুভাল কি নিতে হবে? না, দরকার নেই। এটা আগেও একটা এতে ঘুরিয়ে বলা ছিল, আগেও একটা কোশ্চেনে, তো আবার সেটাই উত্তর, যে রুল অফ ন্যাচারাল জাস্টিস মাথায় রেখে অ্যাপেলেট অথরিটি যদি আরও বাড়াতে চায় তার পেনাল্টি, তাহলে তাকে একটা যোগ্য সুযোগ দিতে হবে নিজেকে ডিফেন্ড করার। কোশ্চেন 52 বলছে রুল 29A এম্পাওয়ার্স হুইচ অথরিটি টু রিভিউ অর্ডার্স। 29A এর মাধ্যমে
কাকে পাওয়ার দেওয়া হয়েছে যে অর্ডারগুলোকে রিভিউ করার? তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রেসিডেন্ট অনলি। 29 এর কথা যখন উঠছে তখন সেটা শুধু প্রেসিডেন্টের ক্ষেত্রেই লাগু। কোশ্চেন 53, ইন এ কমন প্রসিডিং দ্য ডিসিপ্লিনারি অথরিটি ইজ অলওয়েজ আ কমন প্রসিডিংস কোনটা ছিল? যেখানে অনেকগুলো এমপ্লয়ি স্বার্থ জড়িত, অনেকগুলো এমপ্লয়ির বিষয়ে প্রসিডিংস করা হচ্ছে, সেক্ষেত্রে ডিসিপ্লিনারি অথরিটিকে সবসময় প্রেসিডেন্টই হবে, নাকি দ্য ওয়ান সুপিরিয়ার টু অল ইনভলভড অথরিটিস? যত 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 এমপ্লয়ির এগেনস্টে প্রসিডিংস করা হচ্ছে, ডিসিপ্লিনারি অথরিটি তাদের সবার থেকে র্যাঙ্কে উঁচু থাকবে, সেরকম কোনো লোক এই কমন প্রসিডিংসটাকে কন্ডাক্ট করতে পারবে, নাকি দ্য ওয়ান হু ফ্রেমড চার্জেস? সেটা তো হতে পারে না, যে চার্জ তৈরি করছে সে করতে পারবে, এটা হতে পারে না। এনি নমিনেটেড গেজেটেড অফিসার, তাও নয়। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ওয়ান সুপিরিয়ার টু অল ইনভলভড অথরিটিস। যত অথরিটির এগেনস্টে কেসটা চলছে তাদের সবার থেকে র্যাঙ্কে বড় এমন কোনো অফিসার এই ক্ষেত্রে কমন প্রসিডিংসটা কন্ডাক্ট করতে পারবে। আচ্ছা, কোশ্চেন 54, হোয়াট ইজ দ্য টাইমলাইন টু রিভিউ আ সাসপেনশন আন্ডার রুল 10? রুল 10-এর ক্ষেত্রে টাইমলাইন কি আছে, কতদিন? 90 days. 90 days is the right option. রুল কোশ্চেন 55 বলছে যে রুল 16(1)(a mandates full inquiry even for minor penalties when রুল 16(1)(a বলছে যে মাইনর পেনাল্টির ক্ষেত্রেও ফুল এনকোয়ারি করতে হবে। কোন ক্ষেত্রে? এমপ্লয়ি হ্যাজ গুড সার্ভিস রেকর্ড, সেক্ষেত্রে withholding increment affects pension or is over 3 years, officer is group A only, there's political pressure. আচ্ছা, পলিটিক্যাল প্রেশারের ক্ষেত্রে করতে হবে, নাকি শুধু গ্রুপ এর কথা যখন আমরা বলছি তখন সেক্ষেত্রে করতে হবে, নাকি হচ্ছে যার ইনক্রিমেন্ট আমি উইথহোল্ড করেছি এবং সেটা কিউমুলেটিভ এফেক্ট হয়েছে এবং পেনশানে গিয়ে তার প্রভাব পড়েছে, কিংবা আমি 3 বছরে বেশি তার ইনক্রিমেন্ট উইথহোল্ড করে রাখছি, সেক্ষেত্রে কিন্তু আমার ফুল এনকোয়ারি দরকার। ফলে অপশান বি ইজ দ্য রাইট অপশান হিয়ার। কোশ্চেন 56 বলছে, ইফ আ পেনাল্টি অর্ডার ইজ এনহ্যান্সড উইদাউট giving a chance to employee. If a penalty order is enhanced without giving a chance to employee, it remains valid, can be challenged and quashed, requires president's countersign, needs to be published in Gazette. তাহলে পেনাল্টি অর্ডার এনহ্যান্স করা হচ্ছে কিন্তু এমপ্লয়িকে সপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, তাহলে এটা কি ভ্যালিড থাকবে, নাকি এটাকে চ্যালেঞ্জ করা যাবে? এমপ্লয়ি এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে এবং এটাকে কোয়াশ করে দেওয়া যেতে পারে, মানে এটাকে নাকচ করে দেওয়া যেতে পারে, এরকম একটা অর্ডারকে নাকচ করে দেওয়া যেতে পারে, নাকি এটা করা যাবে কিন্তু প্রেসিডেন্টের তাতে একটা সিগনেচার করে নিলে এটা ভ্যালিড হয়ে যাবে, নাকি এটাকে গেজেটে দিলে তবে এটা ভ্যালিড হবে না? কোনো মতেই ভ্যালিড হবে না, এটাকে চ্যালেঞ্জ করা যাবে এবং এটা কিন্তু সাবসাইডেড হয়ে যাবে, কোয়াশড হয়ে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে যখনই তুমি কারোর পেনাল্টি বাড়াচ্ছ তখন তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এটা আগেও বলা হয়েছে। আচ্ছা, কোশ্চেন 57, হু ক্যান নট বি এঙ্গেজড অ্যাজ ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট ইন এনকোয়ারি প্রসিডিংস? তাহলে ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট কে? যেমন প্রেজেন্টিং অফিসার হয় তেমনি ডিফেন্স অ্যাসিস্ট্যান্টও হয়। ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট অবশ্যই নাম শুনে বোঝা যাচ্ছে যে কিনা ইনকামবেন্ট, যার ওপর প্রসিডিংসটা করা হচ্ছে তার হয়ে যে দাঁড়াবে। ঠিক আছে, কিন্তু সে কে হতে পারবে না?
এনি কলিগ, নাকি রিটায়ার্ড অফিসার, নাকি অফিসার উইথ 3 পেন্ডিং অ্যাসিস্ট্যান্স কেসেস, নাকি অ্যাডভোকেট? কে এর মধ্যে হতে পারবে না? তো দ্য রাইট অ্যান্সার ইজ অফিসার উইথ 3 পেন্ডিং অ্যাসিস্ট্যান্স কেসেস। তো কলিগ হতে পারবে, রিটায়ার্ড অফিসারও হতে পারবে। আগেই বলেছি যদি এক্সপার্ট কাউকে সে হায়ার করতে চায়, নিজের তার হয়ে সওয়াল করবে যে সে থাকতেই পারে, অ্যাডভোকেট তো থাকতে পারেই। কিন্তু এমন অফিসার যে কিনা আরও 3টে এরকমই একই কেস ডিল করছে, একই আরও 3টে কেসে সে ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট হয়ে বসে আছে, সে আর এটাতে করতে পারবে না। এটা হচ্ছে ওয়ার্কলোড কমানোর জন্য, বা একজন যাতে একটা কেসের প্রতি প্রপার মনোযোগ দিয়ে সেটার প্রতি জাস্টিস করতে পারে, তার জন্যে এই রুলটা তৈরি করা হয়েছে। আচ্ছা, কোশ্চেন 58, দ্য ম্যাক্সিমাম এক্সটেনশন পিরিয়ড অ্যাট আ টাইম ফর অ্যান এনকোয়ারি বিয়ন্ড ইনিশিয়াল 6 months ইজ। এনকোয়ারি করার জন্য প্রাথমিকভাবে যে 6 মাসের টাইম দেওয়া হয়েছিল, তারপরে আর কতটা এক্সটেনশন পাওয়া যেতে পারে সময়ের দিক দিয়ে? 3 months, 6 months, নাকি 1 year, নাকি তারপরে আর কোনো এক্সটেনশন পাওয়াই যাবে না? তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ আরও 6 মাস, 6 months। ঠিক আছে, অপশান বি ইজ কারেক্ট। কোশ্চেন 59 বলছে, আ গভর্নমেন্ট সার্ভেন্ট আন্ডার রুল 14 ইজ অ্যালাউড অ্যাসিস্ট্যান্স অফ আ লিগাল প্র্যাকটিশনার ইফ। রুল 14-এ বলা আছে যে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট লিগাল প্র্যাকটিশনার বা অ্যাডভোকেট, উকিলের সহায়তা নিতে পারবে যদি দে হ্যাভ মোর দ্যান 5 years অফ সার্ভিস, 5 বছরের বেশি তার সার্ভিস থাকে, নাকি দ্য প্রেজেন্টিং অফিসার ইজ এ লিগাল প্র্যাকটিশনার, যেখানে প্রেজেন্টিং অফিসার যে কিনা পুরো চার্জশিটটা পড়ে শোনাচ্ছে, যে কিনা পুরো কেসটাকে প্রেজেন্ট করছে ডিসিপ্লিনারি অথরিটির কাছে, সে প্রেজেন্টিং অফিসার হচ্ছে একজন অ্যাডভোকেট সেক্ষেত্রে, নাকি কেস ইনভলভস ফাইন্যান্সিয়াল মিসকন্ডাক্ট, যেখানে আর্থিক তছরূপের কেস, সেক্ষেত্রে, নাকি দে বিলং টু গ্রুপ এ, শুধুমাত্র গ্রুপ এর ক্ষেত্রেই। তো অ্যাকচুয়াল অবভিয়াসলি যাতে কম্পিটিশানটার মধ্যে সাম্য থাকে, যাতে কম্পিটিশান বলবো না, যাতে প্রসিডিংসটার মধ্যে যাতে একটা সাম্য বজায় থাকে, তার জন্যে যে প্রেজেন্টিং অফিসার সে যদি উকিল হয়, তাহলে কিন্তু যে ইনকামবেন্ট সেও তার তরফ থেকে একজন উকিলের সহায়তা নিতে পারে। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট অপশান। কোশ্চেন 60, ইফ অ্যান এনকোয়ারি অথরিটি ইজ চেঞ্জড মিড এনকোয়ারি, নিউ অথরিটি, এনকোয়ারি চলছে এমন সময় এনকোয়ারির মাঝখানে এনকোয়ারি অথরিটি চেঞ্জ হয়ে গেল, তাহলে নতুন অথরিটি কে হবে? নতুন অথরিটি কি করবে? মাস্ট রিস্টার্ট দ্য এনকোয়ারি, আবার প্রথম থেকে এনকোয়ারি সে চালু করবে। ক্যান রিলাই অন প্রিভিয়াস এভিডেন্স আনলেস ইট ডিসাইডস টু রিকল উইটনেসেস, আগের এভিডেন্সগুলোর ওপর সে ভরসা করবে, যদি না আবার করে সেই উইটনেসদের ডাকতে হয়। মাস্ট ডিসকার্ড অল প্রায়ার ফাইন্ডিংস, আগে যা হয়েছে সব ভুলে যাবে সে। মাস্ট কনসাল্ট ইউপিএসসি, এবার আর তার হাতে কিছু থাকবে, সে ইউপিএসসি কনসাল্ট করতে হবে না, সেরকম কোনো ব্যাপার না। সে কিন্তু আগের যে প্রসিডিংস হয়েছে, আগের যে এভিডেন্স আছে, সেটার ওপর সে রিলাই করতেই পারে, এবং কিন্তু আনলেস ইট ডিসাইডস টু রিকল দ্য উইটনেস, যদি না আবার উইটনেসগুলোকে আবার করে ডেকে আনতে হয়। ফলে এই ছিল আজকের এমসিকিউ সিসিএ রুলস 1965-এর ওপর। থ্যাংক ইউ।